আজ ছিল উদয়পুরে আমাদের লাস্ট দিন, তাই আমরা আজকে চলে গেছিলাম বাগোর কি হাভেলি দেখতে। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, বাগোর কি হাভেলি সেই দিনকারে উদয়পুরে ইলেকশনের জন্য বন্ধ ছিল, তাই বাগোর কি হাভেলি দেখতে না পেরে আমরা চলে গেছিলাম তার সাইডেরই গঙ্গোর ঘাটে। গঙ্গোর ঘাটের একদম অপোজিট সাইডেই হচ্ছে বাগোর কি হাভেলি। আর সেদিন ওয়েদারটাও এত সুন্দর ছিল যে কি বলবো, সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল। এর আগেও আমরা গঙ্গোর ঘাট গেছিলাম, কিন্তু সেদিন ছিল সন্ধেবেলা আর এটা ছিল বিকেলবেলা, যেহেতু এই নর্দার্ন সাইডগুলোতে একটুখানি দেরিতে সূর্য ডোবে, প্রায় 7:30 8টা হয়ে যায় সন্ধে হতে হতে। তাই জন্য এখন প্রায় 6টা বাজলেও দেখে কিন্তু বোঝার উপায় নেই যে 6টা বাজছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করতে করতে এত ভালো লাগছিল যে জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না। আর এই যে হাভেলিটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বাগোর কি হাভেলি। এর মধ্যে একটা মিউজিয়াম আছে, আর দেখছেন কি সুন্দর শান বাঁধানো ঘাট আছে এখানে। চলুন এই ঘাটের ধার ধরে হাঁটতে হাঁটতে আপনাদেরকে এই বাগোর কি হাভেলির ইতিহাসটা বলি। বাগোর কি হাভেলি কিন্তু কোনো রানা বা কোনো রাজার প্যালেস না, এটা বানিয়েছিলেন অমরচাঁদ বাডওয়া, যিনি কিনা ছিলেন একজন সিন্ধিয়া ব্রাহ্মণ। আর 1751 সাল থেকে 1781 সাল অবধি তিনি ছিলেন মহারানা প্রতাপ সহ আরও তার পরবর্তী রাজাদের প্রধানমন্ত্রী। আর তার মৃত্যুর পরে নাথ সিং নামে একজনের কাছে এই হাভেলির উত্তরাধিকার চলে যায়। তার কারণ ছিল তিনি ছিলেন মহারানাদের একজন রাজবংশীয় আত্মীয়। 1878 সালে মহারানা সজ্জন সিং আর মহারানা শক্তি সিং এর সামনে একটা আর্চ গেট তৈরি করে আর এই হাভেলিটাকে আরও বেশি এক্সটেন্ড করেন এবং এটা 3 তলা তৈরি করেন। আর তারপর থেকে এই হাভেলিটি পুরোপুরিভাবে দখলে চলে যায় মেবার রাজবংশীয়দের হাতে, যতদিন না দেশ স্বাধীন হয়েছিল, মানে 1947 সাল অবধি। 1947 সালে দেশ স্বাধীন হলে পরে এই হাভেলির দায়িত্ব চলে যায় রাজস্থান সরকারের ওপরে। তখন রাজস্থান সরকার এই হাভেলিটিকে সঁপে দেন হাউজিং ডিপার্টমেন্টের হাতে। কিন্তু হাউজিং ডিপার্টমেন্টের হাতে সরকারি কাজকর্ম যখন এখানে হতে থাকে, এই হাভেলিটির ওপর এতটাই অবহেলা হতে থাকে যে সমস্ত সম্পদ এবং আর্কিটেকচার নষ্ট হতে থাকে। তখন 1986 সালে রাজস্থান সরকার বাধ্য হয়ে এই হাভেলিটাকে ফিরিয়ে নেন নিজের কাছে এবং এখানে তৈরি করেন একটু মিউজিয়াম। এই হাভেলি থেকে একটু হেঁটে আসলে, মানে পিচোলা লেক যে আছে এর ঘাটটা ধরে একটু হেঁটে আসলে পরে চাঁদপোল আর সুরজপোল নামে দুটো ব্রিজ, আসলে পোল না, লেখা ছিল পলিয়া, ঠিক আছে। তো এই যে পোলগুলো আছে এগুলো পিচোলা লেকের এক সাইড থেকে অন্য সাইডের পোর্শনটাকে কানেক্ট করেছিল। পোলগুলো এমন কিছু আহামরি দেখতে না হলেও এই পোল থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল পিচোলা লেকে, যেটা কিনা ছিল অসাধারণ। আর ওই যে দেখা যাচ্ছে ওটা ছিল সুরজপোল, আর আমরা দাঁড়িয়েছিলাম চাঁদপোলের ওপরে। আসলে এই লেক সাইড ধরে অনেক বড় বড় রিসর্ট আর হোটেলগুলো আছে, যেগুলো কিনা ম্যাক্সিমামই লেক ভিউ। তো একটার সাথে অপরটিকে কানেক্ট করার জন্যে এই পোলগুলো তৈরি করা। আর এই ব্রিজটায় উঠে মামাম কিন্তু বেশ খুশি হয়েছিল, তার কারণ হচ্ছে এই ব্রিজে দাঁড়িয়ে আরও বেশি হাওয়া লাগছিল। আর এই ব্রিজটার ওপরে দুটো বাচ্চা ছেলে মেয়ে খেলা করছিল বলে মামাম সমানে ওদের দিকেই তাকিয়েছিল। আমি আর অর্ণব কিন্তু এই ব্রিজটা থেকে দারুণ একটা ভিউ এনজয় করছিলাম। বাগোর কি হাভেলি দেখা হয়নি তাতে কি হয়েছে, এই ব্রিজটা থেকে এই ভিউটা দেখে কিন্তু মনটা অনেকটাই শান্তি পেয়েছিল। এরপরে আমরা চলে এসেছিলাম দই ফুচকা খেতে। আসলে এখানে একটু ফুচকাটা টেস্ট করে দেখছিলাম যে কেমন খেতে আছে। তো সত্যি কথা বলতে জল ফুচকাটা আমার একদমই ভালো লাগেনি, ওই দিল্লির মতনই খেতে, দিল্লিতে যেমন খেতে লাগে ওই রকমই। কিন্তু এই যে দই ফুচকাটা বানিয়ে দিচ্ছে, এই দই ফুচকাটা কিন্তু খেতে ভীষণই টেস্টি ছিল। আর উনিও এটা বারবার বলছিলেন যে ফরেন ট্যুরিস্টরা এসে নাকি তার কাছ থেকেই দই ফুচকা খায়, তার এতই নাকি দই ফুচকার নাম এইখানে। আর সত্যি কথা বলতে আমাদেরও কিন্তু দই ফুচকাটা খেতে ভীষণই ভালো লেগেছিল। আর এই দই ফুচকাটা খাওয়ার পরে আমরা চলে গেছিলাম একটু স্ট্রিট শপিং করতে, কিন্তু এখানকার জিনিসপত্রগুলো ছিল ভীষণই এক্সপেন্সিভ, তাই সেভাবে আমরা কিছুই শপিং করিনি। আমরা ডিসাইড করেছিলাম আমরা শপিং করব জয়পুরে গিয়ে, কিন্তু তাও এইখানে আমরা একটু দেখে নিচ্ছিলাম যে কী কী জিনিস কেমন পাওয়া যাচ্ছে। তো অর্ণব বলল শুধুমাত্র শপিং কেন করব, চলো মার্কেটটা ঘুরতে ঘুরতে আমরা একটু জগদীশ টেম্পল চলে যাই। আগের দিন তো আমরা রাতের বেলা গেছিলাম, তো জগদীশ টেম্পলটা আমরা অত ভালো করে বুঝতে পারিনি, তাই জন্য এখানে রাস্তায় বিভিন্ন রকমের জামা কাপড়, তারপরে ব্যাগস আর রাজস্থানি কাজ করা বিভিন্ন জিনিসপত্র দেখতে দেখতে আমরা চলে গেছিলাম জগদীশ টেম্পলে। এটা কিন্তু উদয়পুরের ওল্ড সিটি, আমাদের হোটেলটা যেখানে ছিল ওটা ছিল উদয়পুরের নিউ সিটি।
মানে আগে রাজা রাজারা এই সিটি এরিয়াটাতেই থাকতো। এই রাস্তার মাঝখানেই এখানে একটা সুন্দর মন্দির পড়েছিল, তাই সেটা দেখাচ্ছিলাম। আর এবারে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম জগদীশ টেম্পলে। তার কারণ হচ্ছে পিচোলা লেকের সামনের দিকেই হচ্ছে জগদীশ টেম্পল, তাই আমাদের বেশিক্ষণ হাঁটতেও হয়নি, অল্প একটু হেঁটে বাজারের জিনিস দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম। আর মাম্মামকেও আমরা চেয়ারের ওপর বসিয়ে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে মাম্মামের জুতোও কিন্তু মন্দিরের ভেতর একদম অ্যালাউ না। ওর বাবা জুতো খুলে নিয়ে ওকে জুতোগুলো খুলিয়ে দেবে। আর এই যে এবার জুতো খোলার পরে আমরা চলে গেছিলাম জগদীশ টেম্পলে। এবার আসুন আপনাদেরকে জগদীশ টেম্পলের হিস্ট্রিটাও বলে দিই। মহারানা জগৎ সিং 1651 সালে 1.5 মিলিয়ন টাকা খরচা করে এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন। ভাবা যায় 1651 সাল মানে আজ থেকে এত বছর আগেও নাকি উনি 1.5 মিলিয়ন টাকা খরচা করেছিলেন এই মন্দিরটা তৈরি করানোর জন্য। অবশ্য তার কারণও আছে। এখন আমরা মন্দিরটার যে বিগ্রহ আছে তার দর্শন করছিলাম। জগদীশ টেম্পলে মানে এখানে কিন্তু আসলে জগন্নাথ দেবেরই বিগ্রহ, কিন্তু কিছুটা কৃষ্ণ আর বিষ্ণুদেবের আদলে। তো যেটা বলছিলাম 1.5 মিলিয়ন টাকা, আসলে এই টাকাটি খরচা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই মন্দিরের গায়ে যে কাজগুলো করা যায় সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন এত টাকা এখানে খরচা হয়েছে। প্রত্যেকটা মূর্তি এত সুন্দরভাবে আর এত ভালোভাবে খোদাই করা আছে এমন পারফেক্টলি, যে সেই সময় এই টাকা খরচা হওয়াটাও ছিল স্বাভাবিক। এই যে এখানে মন্দিরের পুরো কাজটা ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম। আসলে মন্দিরটা এতটাই উঁচু ছিল যে পুরোটা ক্যামেরাতেও আসছিল না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখলেন তো সূর্য মন্দিরের সামনে বসে মাম্মাম কত সুন্দর পুজো করলো। এবারে মন্দির থেকে চলে আসার পরে আমরা মন্দিরের সামনে একটা লাস্সির দোকান ছিল, সেখানে লাস্সি খাচ্ছিলাম। তবে লাস্সিটা খুব সুন্দর ঘন ছিল, খুব ভালো করে ড্রাই ফ্রুটস সমস্ত কিছু দেওয়া থাকলেও কেন জানি না খুব বেশি মিষ্টি ছিল না, একটু যেন টক টকই ছিল। লাস্সিটা যতক্ষণ তৈরি হচ্ছিল ততক্ষণ আমি মন্দিরের সামনের ভিউটা নিচ্ছিলাম। আর এই যে লাস্সি একদম রেডি করে হাতে দিয়ে দিয়েছে, একদম মালাইওয়ালা সুন্দর লাস্সি, কিন্তু কেন যে মিষ্টিটা কম ছিল কে জানে। আর মিষ্টিটা কম থাকার জন্য লাস্সিটা কিন্তু আমার অতটা খেতে ভালো লাগছিল না। আর মাম্মামও দেখো খেতে চাইছে না, তার কারণ ওরও একটু টক টক লেগেছে। এরপরে আমরা কিছু ফ্রিজ ম্যাগনেটস দেখছিলাম, কিন্তু ফ্রিজ ম্যাগনেটগুলোরও এত দাম বলছিল যে আমরা কিছু না কিনে এই অবধি টোটোয় চেপে হোটেলের দিকে ফিরে যাই। আর তাড়াতাড়ি হোটেলে ফেরাটাও একটা কারণ ছিল, তার কারণ পরের দিন সকালবেলা 6টার সময়তে আমাদের উদয়পুর থেকে ট্রেন ছিল জয়পুর যাওয়ার জন্য। আর মাম্মামা বেশ টায়ার্ড হয়ে গেছিলো, কিছু কিছু প্যাকিংও টুকটাক বাকি ছিল। পরদিন সকালবেলাতে এই ভিডিওটা শ্যুট করেছিলাম যখন আমরা উদয়পুর থেকে জয়পুরের দিকে যাচ্ছিলাম। উদয়পুর সিটি স্টেশনকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম জয়পুরের দিকে। আর যাওয়ার সময়তে দেখছিলাম যে আস্তে আস্তে যেন ল্যান্ডস্কেপটা বদলে যাচ্ছিল, এইরকম মরুভূমি টাইপ ল্যান্ডস্কেপ এখানে দেখতে পাচ্ছিলাম। তবে আপনাদেরকে অবশ্যই একটা টিপস আমি দিতে চাই, যদি আপনারা উদয়পুর ঘুরতে আসেন তাহলে তারপরে যদি আপনাদের জয়পুর যাওয়ার প্ল্যান থাকে তাহলে কখনোই উদয়পুর থেকে শপিং করবেন না, শপিংটা সবসময় জয়পুর থেকে করবেন। আমার পরবর্তী ব্লগগুলোতে আমি জয়পুরের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদিও খুব বেশি শপিং করিনি, কেননা এত লাগেজ ওখান থেকে বয়ে আনা সম্ভব ছিল না, কিন্তু তবুও আপনাদের সাথে অবশ্যই দেখাবো। আর এই যে আমরা জয়পুর স্টেশন পৌঁছে গেছি। মাম্মাম তো খুবই এক্সাইটেড নামার জন্য, তার কারণ হচ্ছে এই টাইমটুকুনি ট্রেনে ও ভীষণভাবে ইরিটেটেড হয়ে গেছিলাম। আর স্টেশনে নামার পরে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, আর এই ক্যাবটা বুক করে আমরা যাচ্ছিলাম আমাদের হোটেল রুমের দিকে। এইটা জয়পুর সিটির, এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। স্টেশন থেকে বেরোনোর পরে এই জায়গাটা থেকে আপনাকে সিটিটা সামনে দিয়ে যেতে হয়। আর এটা হচ্ছে বাপু বাজার, যেটা কিনা একদম হাওয়া মাহেলের সামনে। আজকে বিকেলবেলাতে আমরা হাওয়া মহল দেখতে আসবো।
তখন আপনাদের সাথে হাওয়া মহলের ব্লগটা নিশ্চয়ই শেয়ার করে নেব। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। আমার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন জয়পুরের নতুন নতুন ব্লগ দেখার জন্য। সকলকে টাটা।